প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। অসুস্থ হলে আমরা চিকিৎসা নিতে যাই হাসপাতালে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার একটা বড় অংশ জুড়ে রয়েছে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা। এই বেসরকারি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। নিম্ন আয়ের মানুষের জন্য তো বটেই, মধ্যবিত্তের জন্যেও এই চিকিৎসা ব্যবস্থা একদম নাগালের বাইরে। আমি একটা ডাক্তারদের গেলাম, 1000 টাকা ভিজিট, কিন্তু সে যাওয়ার সাথে সাথে সে ট্রিটমেন্ট দিল কি, কোনো ওষুধ না লেখে 3টে 4টে রিপোর্ট দিল। একটা রিপোর্টে মনে করেন 2000 2500, আর আমি 1200 1000 ভিজিট দিলাম, কিন্তু সে দেখেই একটা রিপোর্ট লিখে দিল, কিন্তু সে কিসের ডাক্তার? আমাদের গ্রামের চিকিৎসা ব্যবস্থা তেমন একটা ভালো না। কোনো ইমার্জেন্সি রোগী হলে ওরা দ্রুত বরিশাল ঢাকা ট্রান্সফার করে দেয়। সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোই বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ঠিকানা। কিন্তু প্রশ্ন হলো, সরকারি হাসপাতালগুলোতে আদৌ কি মানুষ পাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা? 700 সরকারি হাসপাতালের প্রায় 72,000 শয্যা, যার বিপরীতে প্রায় 1 লাখের বেশি শয্যা নিয়ে বেসরকারি হাসপাতাল 4,900টি, 14,000 কমিউনিটি ক্লিনিক, 37টি সরকারি মেডিকেল কলেজ আর 5টি সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছে। স্বাধীন দেশের জনগণকে নিশ্চিত মৌলিক অধিকার দিতে রাষ্ট্র কতটা সফল? স্বাস্থ্যসেবা দুটো জিনিস, একটা প্রাপ্যতা আর একটা হলো মান। প্রাপ্যতা থাকলেই হবে না, স্বাস্থ্যসেবাটা মানসম্পন্ন হতে হবে, এবং সেই মানটা রাজধানী থেকে শুরু করে একদম গ্রাম পর্যন্ত একই মান হতে হবে। এই জায়গায় বিরাট ঘাটতি। কাগজে কলমের হিসাব আর হাসপাতালে রোগী সেবার বিপরীতে কি ঘটছে তা তুলে ধরতে প্রেক্ষাপট ছুটে গেছে দেশের নানা প্রান্তে। প্রান্তিক পর্যায় থেকে শহর এবং রাজধানীর সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার চিত্র তুলে এনেছে প্রেক্ষাপট। স্বাস্থ্যসেবার অবকাঠামো আছে, কিন্তু যেটা ঘাটতি সেটা হচ্ছে সেবাটাই ঘাটতি। অবকাঠামো থাকা একটা জিনিস, সেবা ঘাটতি কেন, সেটার মধ্যে যদি উত্তরগুলো খুঁজি, একটি হচ্ছে যে সহজ উত্তর অনেকগুলো আছে। যেমন আমাদের প্রতিষ্ঠান আছে কিন্তু জনবল নাই, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যেটা ইউনিয়ন পর্যায়ে, সেখানে জনবল ঘাটতি 50% মতো। আমি যে একটু ভ্যাকসিন করি, সকালে খুললে একটু ঝাড়ু দিই। রুগী আসবো। গ্রামের দরিদ্র মানুষ কতটা চিকিৎসা সেবা পাচ্ছেন? আসছিলাম ওই যে রুগী দেখার জন্য, ওষুধ নেওয়ার জন্য। এখন তো ডাক্তারে তো আসে না, ওষুধ নেব কিভাবে? ওই একজন ওখানে বহা আর কইলা কয় কি আমরা ওষুধ দিই না, দিম না, এরা কইল। আমরা তো গরিব মানুষ, আমরা তো অনেক ওষুধ না হইলে বাঁচতে পারি না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, দেশের বিভিন্ন জেলা থেকে এভাবেই রোগী নিয়ে ছুটে আসে এসব অ্যাম্বুলেন্স। ওরা অনেক চেষ্টা করছে, পারে না, এই কারণে এই জায়গা ট্রান্সফার করছে। আমরা ঠিকানাই ফরিদপুর থেকে। আমার বাড়ি নওগাঁ জেলা আত্রাই থানা। আমি ওখান থেকে আসছি আমার মাইক নিয়ে, মাজার মেরুদণ্ড ভেঙে গেছে, ওখানে কোনো চিকিৎসাই নেই। এই জেলা শহরগুলোর স্বাস্থ্যসেবাও, বিশেষ করে সরকারি স্বাস্থ্যসেবা অত্যন্ত অপ্রতুল। একটা জেলা সদর হাসপাতাল আছে যেটা হয়তো 100 বেড বা 200 বেড, কিন্তু সেখানে লোকবলের এত ঘাটতি যে আসলে ওখানে যে ভালো স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। সুতরাং শুধু আপনি বলছেন শহরমুখী, তার চেয়েও বলতে হয় যে রাজধানীমুখী। আমাদের সারা দেশের বিশেষ করে জটিল স্বাস্থ্যসেবাটা হলো রাজধানীমুখী। অন্যান্য ছোট শহরগুলো এই স্বাস্থ্যসেবা দিতে পারছে না। জেলা হাসপাতালগুলোতে তবে কি চিকিৎসা নেই? জনবলের ঘাটতি, নিয়মের সমস্যা, আরেকটা বড় সমস্যা হচ্ছে সমন্বয়হীনতা, এবং জনবল যা আছে তারও অনেক সময় অনুপস্থিত। কারণ গ্রাম পর্যায়ে
ইয়েরা, এই যে আমাদের সরকারি ডাক্তাররা অনেকে কিন্তু ওখানে থাকেন না, ওনারা শহরে থাকেন, ওখানে হয়তো বেতন ওখান থেকে আসে, এইসব বিষয়গুলো আছে। সো আমাদের সার্বিকভাবে যেটা বলতে পারি যে আমাদের স্বাস্থ্যসেবাটা একটা বিস্তৃত অবকাঠামো, কিন্তু সেবার কথা যদি বলি সেখানে ব্যাপক ঘাটতি আছে। বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা 5 স্তরে সাজানো। একেবারে তৃণমূলে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে আছে কমিউনিটি ক্লিনিক, দ্বিতীয় ধাপে আছে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, তৃতীয় পর্যায়ে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চতুর্থ স্তরে আছে জেলা সদর হাসপাতাল এবং শেষ ধাপে আছে মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল। কিন্তু সারা দেশে বিস্তৃত এই সরকারি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক থাকার পরও কেন চিকিৎসা সেবা নিতে মানুষ ঢাকায় আসে? দেশে মানুষের একটা এটাই তো অভিযোগ যে তারা যথেষ্ট যে পরিমাণ প্রয়োজন অনুযায়ী সেবা সেটা তারা পাচ্ছে না, এবং যে মানের সেবা সেটা তারা পাচ্ছে না। ট্রলিতে নামানো এই রোগীর স্বজনদের সাথে কথা হয় আমাদের। রোগীর অবস্থা এতটাই মর্মান্তিক, যেখানে দেশের সাধারণ মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের জায়গায় থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তির সুযোগ পায়নি এই রোগী। মিটকোটে ভাই স্ট্রোক করছে, হেরা ফাটাইছে, শ্যামলি হ্যান রায় না, হ্যান মানে হ্যান আইসি হ্যানও রায় না, আমরা করবো কি নালাই দিলাম, আমরা আরে লই কই যাবো বাসায় নেই। মরে গেলে আমরা রিক্স ইয়ে কইছি আর ভর্তি নেবে না, মরে গেলে রিক্স আমরা কোনো দায়বদ্ধ নাই, এই কথাটাও তো বলছি আমরা। আমরা বলছি তাই হাসপাতালের বারান্দায় এক জায়গায় দেন আর চিকিৎসা পাতে চিকিৎসা চলুন, নেবে না। দেশের জেলাগুলো থেকে এভাবেই চিকিৎসা সেবা পেতে ঢাকায় আসেন রোগীরা। কেন এমনটি হবে? জেলা হাসপাতালের চিত্রই বা কী? প্রথমেই প্রেক্ষাপট যেতে চায় ঢাকার নিকটবর্তী জেলা মুন্সিগঞ্জে। এক্সপ্রেসওয়ের পথ পেরিয়ে ঢাকা থেকে মাত্র 15 মিনিটের পথ ধরে আমরা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে ঢুকতেই চোখে পড়ে 50 শয্যার বিপরীতে 50-এর অধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। একটু ভেতরে গেলেই চোখে পড়ে হাসপাতাল সীমানা ঘেঁষে টিনের ঘরের বিশেষ হাসপাতাল, যেখানে এলাকার আশেপাশে অসংখ্য বেসরকারি হাসপাতাল, দীর্ঘক্ষণ বসে থাকা রোগী আর হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ। সেখানে রোগীরা কেমন সেবা পাচ্ছেন? রোগীর ডেলিভারি হবে রাত্র 4টার দিকে আনছে আর কি, ওখান থেকে কোনো ডাক্তার আসে না, তাই একটা ব্যথার ট্যাবলেট খাওয়া মানে একটু কমায় রাখছি, এই অবস্থায় আছে। ভর্তি নিচ্ছে কিন্তু অন্তরী সেবা চলে না এখন থেকে, ডাক্তার আসলে আর কি সেবাটা দিব। ওষুধপত্র যেমন মাসের পয়লা আইলে একটু পাওয়া যায়, মাসের পয়লা আইলে একটু পাওয়া যায়, পরে আইলে আর কি কম দেয়। কুমারভোগ ও কনকসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পথে প্রেক্ষাপট। গাছপালা দিয়ে ঢাকা এই দোতলা ভবনেই বসবাস করছেন ফার্মাসিস্ট। তিনিই মূলত এখানকার দায়িত্বে। আমি আছি, FWV আছে, FWA আছে, আর হলো FPA আছে। আমি এখানে মনে করেন ফার্মাসিস্ট হিসাবে দায়িত্ব পালন করছি। রোগী এখানে তো আর আমরা ডাক্তার হিসাবে দেখতে পারবো না, জাস্ট প্রাথমিক যে ধারণা এইটুক দেওয়া হয়, এর বেশি তো আর আমরা কিছু বলতে পারবো না। না, এখানে মানে ইয়েটা নাই, পদ আছে, এখনো নিয়োগ হয়নি। মানে আমাদের এটা তো বাসা, উপরে কোয়ার্টার। ডাক্তার এই জায়গায় যোগদান হয় নাই। সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান এবং তার ভেতরের চিত্র আমরা আরও উন্মোচন করব। তবে এই বিষয়ে একটু চিন্তার বিরতি নিয়ে আসি। অন্যদিকে কনকসার এলাকার সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনো ডাক্তার। রাস্তার সাথে প্রায় মিশে যাওয়া হাসপাতালটির ভেতরে যত্রতত্র মেশিন অকেজো করে রাখা। ডাক্তারের অপেক্ষায় রোগীরা রাস্তায় দাঁড়িয়ে। কি বলছেন তারা? এই যে মেডিকেল বুঝদা মেডিকেল ওখান তো না মনে কর বেশি রকম ইয়ে হইলো না, পাঠিয়ে দেয় টাকা। আমি ওই যে আমার স্বামীর শরীর ভালো না, এর জন্য আসছি। এনে বলে ডাক্তার আইব, এর জন্য আসছি। এটা হলো পরিবার পরিকল্পনার সাইট, আর এটা হলো হেলথ। আচ্ছা, ঠিক আছে। এতে কোনো ডাক্তার নাই? আছে, ওই যে ওখানে চলতেছে তো। আসে না? আমি FWB। ঢাকা থেকে মাত্র আধ ঘন্টা পথ পেরিয়ে
আমরা শিবচরে। স্বাস্থ্যসেবার বেহাল দশা এখানেও। পদ্মা সেতুর পথ ধরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেই ক্যামেরায় ধরা পড়ে রাস্তার দুপাশে জুড়ে গড়ে ওঠা ভুঁইফোর অসংখ্য বেসরকারি মেডিকেল কলেজ। আমার স্বামী অ্যাক্সিডেন্ট করছে, হে কইছে কি মাজার নেলডোরের আড্ডি ভেঙে গেছে, মা হাঁপার আড্ডি ভেঙে গেছে। ঢাকা নিছি, তারা এক্সিডেন্ট করে দেখাই ঠাই নিছে। এবার ঢাকা নিছি পর কয় কিছুই হয় নাকি, আসলে কিছু নেই, খালি সামান্য আড্ডি ফাড্ডে গেছে। ক্যামেরা দেখেই ছুটে আসেন একজন ভুক্তভোগী। সরকারি হসপিটালে কোনো আলটা নাই, এখানে আইসা এই সরকারিতে কোনো চিকিৎসারই নাই, মানে কোনো টেস্ট কোনোই, সব কিছু সরকারির সাথে ওদের জড়িত আছে। ওদের ওখান থেকে ওরা রিপোর্ট করে দেয়, এখানে আইসা ওদের কাছে করা লাগে। ওরা এখানে আসলে ওরা আবার ওই যে যদি রুগী নর্মালও থাকে, ডেলিভারি রুগী, তাদের বলে তো আপনারা সিজারে যান, একটা হসপিটাল ধরাই দেয়, একটা ধরাই দেয়। এইভাবে ওরা অসাধু ব্যবসা করে শিবচরে। হাসপাতালের ভেতরে যেতে চাই আমরা, তার আগেই স্থানীয় চায়ের দোকানে অসংখ্য অভিযোগের ঝুলি। স্বাস্থ্য কমপ্লেক্স এত খারাপ যে কোনো রকম সহযোগিতা শিবচর নাই, কোনো চিকিৎসা শিবচর নাই, কোনো মেশিন শিবচর নাই। শিবচর আমাদের সাধারণ চিকিৎসা করতে হলে ঢাকা বা ফরিদপুর যাওয়া লাগে। আপনি একটা পরীক্ষার নিকে যান, আপনি ওষুধের নিকে যান, কোনো কিছুই নাই এখানে। ডাক্তার তো ভালোই নেই, ডাক্তার ভালো কোথায়, কষাই সব কয় কি এনে কাজ হবো না, ঢাকা বাড়ি দেয়। কাজ হলে অকলে হবো না, আর হবো না, ঢাকা যাওয়া দিয়া। হাসপাতালে অসংখ্য রোগীর ভিড়, ভ্যান গাড়ির উপরেই রোগীর শুয়ে থাকা। ভেতরের চিত্র আরও করুন। শিশু কোলে মায়েরা ঘন্টার পর ঘন্টা ডাক্তারের চেম্বারের সামনে, নেই বসার স্থান। শিশু ওয়ার্ড আমার মনে হয় যে যথাযথ 2টা ফ্যানের দরকার। বাচ্চারা অনেক দাঁড়ায় রয়েছে, অনেক গার্জিয়ান অভিভাবক দাঁড়ায় রয়েছে, খুবই কষ্ট হয়। পাশেই আইসিইউ ও সিসিইউর গেটে তালা। হাসপাতালটির উপর কতটা ভরসা এখানকার ভর্তি হওয়া রোগী ও স্বজনদের মাঝে? 2 দিন হয়ে গেছে, গতকালকে আনছিলাম। এখন পাতলা পায়খানা, জ্বর, বমি এগুলো কমতেছে না। ছোট একটা বাচ্চা 7 বছর বয়স, এখন দেখি ঢাকায় নিয়ে যেতে হবে। এমনি পরীক্ষা নাই, পরীক্ষা রিসিট দিয়ে প্রাইভেটে যায় করি। ফরিদপুর শহর ছেড়ে আমরা চরাঞ্চলের পথে মাতবরচর খাড়াকান্দি কমিউনিটি ক্লিনিকেছি। হাসপাতালটির অবস্থান চরাঞ্চলে থাকায় এখানকার মানুষের প্রথম আস্থার স্থানই এটি। হ্যাঁ, আমাদের কাছে আসে যেরকম জ্বর, ঠান্ডা, কাশি, তারপর আপনার হলো দাউদ, চুলকানি। যে আসলে 1 বছর ওষুধ কেনা বন্ধ ছিল, সরকারি বাজেট ছিল না বা বাজেট দেয় নেই। এখন কিন্তু ঔষধের সাফিসিয়েন্ট ওষুধ আছে, কোথাও কোনো আমাদের ল্যাকিংস নাই। প্রেক্ষাপটের গন্তব্য এবার নড়াইলের পথে। নড়াইল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য হাসপাতাল। ভ্যানে করে জরুরি বিভাগে আনা হচ্ছে রোগীদের। মাত্র 2 জন সেবা প্রদানকারীকে নিয়ে কাজ করছেন একজন চিকিৎসক। ডাক্তারের দেখা পেতে হলে দুপুরের মধ্যেই রোগীকে আসতে হয়। ওটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টা-2:30 এরকম সময় পর্যন্ত পাই। এরপরে আর আউটডোর রোগী দেখা হয় না। এগুলো সরকারি অফিসের মতো চলে। দুপুরের পরে কোনো অফিস আওয়ার্স হচ্ছে 2টা পর্যন্ত, তারপরে তো সেবা নেই। তাহলে মানুষের অসুখ কি অফিস আওয়ারের মধ্যে হয়? শুধু অসুখ, বিশেষ করে যারা কর্ম জগতে আছেন, কাজ করেন, তারা কিন্তু সন্ধ্যার সময় হয়তো এগুলোর জন্য সুযোগ খুঁজেন স্বাস্থ্যসেবার। সেখানে একটা বড় বিষয় আছে। ডাক্তারদের সময় নির্ধারণ করা থাকলেও এখানে রোগের পরীক্ষার জন্য যেতে হয় পাশেই গড়ে ওঠা শিকদার সহ অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। বাইরের থেকে কিনে আনতে হয়। এখানটাতে একটা আছে 2টা সেলাইন দিল বা 2টা একটা ওই ইনজেকশন দিল। এই আমরা অশিক্ষিত মানুষকে বুঝি যে কী দিল। পরীক্ষা সমস্ত বাইরেই করা লাগে, এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না। যেটাই রিপোর্ট লেখা বাইরে থেকে করে আনতে। এখানে করে না, এখান থেকে ওই যে বাইরে তো বহু দোকান আছে, বসে আছে, ওই জায়গায় করতে হয়। অনেক সময় বললেও দেয় যে ওই জায়গাতে করে নেয়। উপজেলা হাসপাতালের রোগীরা নড়াইল জেলা হাসপাতালে কতটা স্বাস্থ্যসেবা পাচ্ছেন? জেলা হাসপাতালের চিত্র আরও ভয়াবহ। হাসপাতালের পাশেই ড্রেন, সেখানে মাছের চাষ। রোগীর পাশেই ময়লার স্তূপ। রোগী রাখার ধারণ ক্ষমতা এতই কম যেখানে মেঝেতেও জায়গা নিয়েছে অসংখ্য রোগী। বৈদ্যুতিক পাখা ছাড়াই অসুস্থ শিশুদের চিকিৎসা চলছে মেঝেতে। হ্যাঁ, গরম তো, এখানে ফ্যান না হলে কি থাকা যায়? গরম বাচ্চা কাছে, বাচ্চাটা একটু বসালে গাইমে যাচ্ছে, কান্দা শুরু হয়ে যায়। এই যে ভাই বেডশিট নেই, বেড নেই, তারপরে নিচে থাকতে হয়। বাচ্চারা সুস্থ হয় এরকম ময়লা একটা থাকলে, এবং বাচ্চার কাছে সেরকমভাবে রাস্তা আসে না। হইলেও কি করবো, বাচ্চার ভালোর জন্য থাকতে তো হইব। হ্যাঁ, কষ্ট হচ্ছে, পাখা দিয়ে বাতাস দিচ্ছে। বাথরুম আছে 2টি আলো তালা দিয়া,
হাত দুইটা আছে, দুইটার মধ্যে ঢুকলি বমি করে বেরোয় চলে আসতে হয়। গামছা বাইন্দে 2 পাত্তা করে তারপর ঢুকা লাগে। এই হলো নড়াইলের আপনার হাসপাতালের বাথরুমের অবস্থা। একটি জেলা হাসপাতালের এমন চিত্র কেন? জরুরি বিভাগের অবস্থা আরও করুন। এই চিত্র দেখলে যে কেউই ভাববেন একজন চিকিৎসক স্টেথোস্কোপ দিয়ে রোগী দেখছেন, কিন্তু না, তিনি একজন আউটসোর্সিংয়ে কাজ করা কর্মী মাত্র। পাশেই চলছে হাত ভাঙা একজন রোগীর প্লাস্টারের কাজ। কারা করছেন এসব কাজ? রুগী টুকে আসলে, ইমার্জেন্সি রুগী আসলে প্রেশার মাপা বা যে সেলাই, অ্যাক্সিডেন্ট করলে সেলাই বা ড্রেসিং, এগুলো না সেলাই আমি নতুন আছে সেলাই, আমার সিনিয়র আছে, সিনিয়র আছে কি না, সিনিয়র আছে একজন, দুজন আছে এই আউটসোর্সিং এর ডাক্তারের ভিতরে। আমাদের তো বেতন তো প্রায় 1 বছরের বেশি সময় বন্ধ। এখন আমাদের কাজ করার পরে যদি কেউ খুশি 20-50 টাকা দেয় সেটা নিই, তাছাড়া আমাদের কোনো নেওয়ার কোনো নাই। হাসপাতালের ভেতরের ভয়াবহতাকে আরও নাড়া দিবে নড়াইল জেলা হাসপাতালকে ঘিরে ধরা 40-এর অধিক ডায়াগনস্টিক হাসপাতালগুলোকে দেখলে। ব্যাঙের ছাতার মতো সরকারি হাসপাতালে চিকিৎসকদের সহায়তায় গড়ে উঠেছে এসব হাসপাতাল, যার করুণ দৃশ্য সরকারি হাসপাতালের ভেতরের অবস্থাই বলে দেয়। নড়াইলের পথ পেরিয়ে প্রেক্ষাপট পাশের জেলা যশোরের পথে। এটি সরাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক। অসুস্থ রোগীর সেবা নিতে হলে হাঁটু পানি পেরিয়ে যেতে হবে ক্লিনিকে। সেখানকার স্বাস্থ্যসেবা আটকে আছে পানিতে। এখানে আমাদের জলবদ্ধতা, তো এখানে চুলকানি, অ্যালার্জি, তারপরে পাঁচড়া, সর্দি কাশি, জ্বর, গর্ভবতীরা আসেন, আসতে সমস্যা হয়, তারপরেও আসে। গত 1 বছর আসলে গোটা বাংলাদেশের সিনারিওটা একটু চেঞ্জ ছিল। কোন জায়গায় কোন বিষয়ে সিদ্ধান্ত আসবে এটা কেউই জানতো না বেসিক্যালি। আমি এখানে 4 মাস আগে দায়িত্ব নিছি। এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো ওইভাবে বলতে পারেন নাই, মন্ত্রণালয় এটাকে ওইরকম গুরুত্ব দেয় নাই বা সেন্ট্রালি কোনো গুরুত্ব দেয় নাই। কিন্তু এখন এসে বোঝা যাচ্ছে যে এটা বন্ধ থাকাটা দেশের জন্য অনেক ক্ষতি হয়েছে, জনগণের জন্য অনেক ক্ষতি হয়েছে। পাশেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। অসংখ্য রোগী দিকবিদিক ছোটাছুটি করছেন। হাসপাতালের বাইরে বসে আছেন রোগীরা, ক্যামেরা ধরে ভেতরের দিকে। সেখানেও নেই চিকিৎসক। রোগীদের দেখছেন একজন সহকারী মেডিকেল অফিসার। না, যেটা পারি আমি সেটা না পারি স্যারের ডাক দিই, স্যারের কাছে পাঠাই দিই। হাসপাতালটির ভেতরের অবস্থা অনেকটা ভৌতিক। রোগীর মাথার উপর ভবনের দেয়াল ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। মাথার উপর লোহার রড, ঝরে পড়া বালুর নিচে মেঝেতে শুয়ে আছেন রোগী। রোগীদের জন্য বিশেষ যন্ত্রপাতিও অকেজো করে ফেলে রাখা হয়েছে যেখানে সেখানে। এ নিয়ে রোগীদের অভিযোগের পাহাড়। পেটে ব্যথা, তেলে ইঞ্জেকশন দিয়েছে, মানে আমি বসে রয়েছি 15 মিনিট, বসতে কয়েছে, পরে দেখতে ফিরে এখানে ওই ডাক্তার আসে যে ওষুধ প্রেসক্রিপশন করে দেয়, বাইরে তো ওষুধ কিনে আনতে আছে। সব পরীক্ষা তো এখানে হয় না, এই জন্যই তো বাড়তি পরীক্ষা থাকে না কিছু। একটু সামনে যেতেই চোখে পড়ে রোগীদের ব্যবহৃত স্যালাইন, সিরিঞ্জ সহ অন্যান্য সামগ্রী বস্তাবন্দি করছেন একজন ব্যক্তি। বাড়ি থেকে বিক্রি করে দেবো, যাওয়াই 2 পয়সা যাওয়াই চাই, পথ খরচ হয়ে যায় আমার। কেজি ধরো 40 টাকা 35 টাকা এরকম বিক্রি হয়। যশোর সদর উপজেলার রামনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। মহাসড়কের পাশেই এই ক্লিনিক। দোতলা ভবনের ভেতরে প্রবেশ করতেই দেখা মেলে বন্ধ হয়ে আছে ক্লিনিকের দরজা। নেই কোনো চিকিৎসক, বাহিরের জড়ো হওয়া রোগীরা। এখানে কোনো ওষুধ আসে, রোগী আসতেছে ফিরে যাচ্ছে, সব ওষুধ নাই, আসে না, আর রোগী পাত্রে ফিরে যায়, বহুত রকমের লোকজন ফিরে যায়, পায় না। ওষুধ আসলে ওই একটা ট্যাবলেট নানান 7-17 করে খেতে দেয়, না দিলে কী করবো, বিয়ার তো কোনো এখতিয়ার নেই ওদের বলে। আমাদের চিন্তার বিরতির আরেকবার সময় হয়ে গেল। হাসপাতালের ভঙ্গুর দশা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালেও। যশোর জেলার মানুষ তাহলে কতটা চিকিৎসা সেবা পাচ্ছেন? হাসপাতালের ভেতরে ঢুকতেই চোখে পড়ে প্যাথেডিনের সিরিঞ্জ পাশে রেখে শুয়ে আছে একজন নেশাগ্রস্ত ব্যক্তি। হাসপাতাল ভবনের প্রতিটি তলায় চোখ রেখেছি আমরা। বেডে ধারণ ক্ষমতার বেশি রোগীর চিকিৎসা চলে হাসপাতালের মেঝেতে। মাটিতে শুয়ে আছেন রোগী, নেই পর্যাপ্ত ফ্রি ওষুধ সেবা। আর এর মাঝে রোগীদের অভিযোগ হাসপাতালের ট্রলি বাণিজ্যের দিকে। এ নিয়ে চলে রোগীর স্বজন ও ট্রলি বয়দের মাঝে
কথা কাটাকাটি। আমরা গ্রামের তাইসা করলে তো হয়ে যাবে নাকি? অনুমোদন নিতে হয়। না তাহলে মাঝে মাঝে জুলুম হয়ে যায়, মানে 100 টাকা থেকে 200 টাকাও না দিলে হয় না। এত ব্যস্ত অবস্থায় আসে হয়, সে ব্যস্ত অবস্থায় এলো রুগী যাচ্ছে মরে, রুগীর দিকে তাকাবে না, এখন টলি ঠেলালার টাকা দেবো, ওইখানে 200 দাও। জেলার পথ পেরিয়ে প্রেক্ষাপটের দৃষ্টি পুরো খুলনা বিভাগে। খুলনা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। বাহির থেকে দেখলে যে কেউ বলবে এখানকার চিকিৎসা নিশ্চয়ই অন্যান্য হাসপাতালের তুলনায় ভালো। সে আশা নিয়ে ক্যামেরা প্রথমেই এই টিকিট কাউন্টারের দিকে। অসংখ্য রোগী জটলা এই টিকিট কাউন্টার ঘিরে। তখন ঘড়িতে সকাল 8টা পেরিয়ে, নেই কোনো কর্মকর্তা। এরই মাঝে রোগী ও স্বজনদের অভিযোগের পাহাড়। এত সময় আমরা দাঁড়াই থাকা, যে কতটা মানুষ হাড়ের পায়ে ব্যথা, কেউ দাঁড়াইতে পারে না, বুড়ো মানুষ দাঁড়ায়, 32 রোগী এসেও দাঁড়াই থাকা লাগে আমাদের। আমি কালকে 1.5 ঘন্টা যাবৎ সিরিয়ালে ছিলাম, এরপরে যখন আর 2 জন বাকি, এই সময় কাউন্টার অফ। একটু ভেতরে চোখ রাখতে চাই আমরা। পরীক্ষা করাতে আসা বিভিন্ন বিভাগের সামনে এমন ভিড় প্রতিদিনের, যেখানে ভোর 4টা থেকেও দাঁড়িয়ে থাকতে হয় লাইনে। এইখানে চরম ভোগান্তিতে, যেমন আমি কালকে আসছিলাম, কালকে এসে আমি 10টার পরে আসছি, আমাকে আর করতে দেয়নি। আমি না, অনেকেই ছিল। কালকে আইছিলাম, আইসে তা এক্সরে করতে পারিনি, না পারে আমরা ফিরে চলে গেছি। ভোগান্তি তো আসছে, যেরকম দুর্গন্ধ, সেরকম দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর একটা মানে ভোগান্তির ভিতরে আমরা আছি। একজন বৃদ্ধ, তার গায়ে ওষুধ দেওয়ার মতো নেই কোনো নার্স। এভাবেই তাকে গায়ের ক্ষতস্থানে ওষুধ লাগাতে হচ্ছে মেঝেতে বসে। এমন দৃশ্য পুরো হাসপাতাল জুড়ে। খালি নেই কোনো ওয়ার্ড, রোগীদের স্থান মিলেছে বারান্দায়। রোগীদের পাশেই মানুষের মলমূত্রের সোয়ারেজের লাইন, যেখানে চিকিৎসকদের কাছে এসব অব্যবস্থাপনার কথা জানতে চাওয়াটাও তুচ্ছ ঘটনা প্রায়। অসংখ্য রোগীদের জন্য ব্যবহৃত টয়লেটটিও দেখার কেউ নেই এখানে। সবকটি দরজা গায়েব হয়ে গেছে হাসপাতাল থেকে। খুলনা জেলার একমাত্র সরকারি মেডিকেল কলেজের চিত্র কেন এমন হবে? এটা জানতে চাওয়াটা কি অন্যায়? আগামী দিনে চিকিৎসা সেবার প্রতিজ্ঞা নিয়ে পড়তে আসা এসব মেডিকেল চিকিৎসক ও শিক্ষার্থীদের কাছে জনগণ কি সেবা পাবে? সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থাতে তলানিতে গেছে। এটা আমাদেরকেও অ্যাফেক্ট করেছে, ডাক্তারি, নার্স, প্যারামেডিক, ওদের কিছুটা অ্যাফেক্ট করেছে। এখন পলিটিক্স করলে পরে সুবিধা বেশি লেখাপড়া চাইতে, তো এই কারণে যে গুণ যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাহলে গুণের মধ্যে একটা হলো যে রোগীকে সম্মান করা, রোগীকে খুব ভালোবেসে তার রোগ নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা দেওয়া। রোগীরা যান 5টা 7টা ওষুধ লেখা হয়, যে নির্ণায়ক পরীক্ষা দরকার নেই সেটাও লিখে দেওয়া হচ্ছে কোনো না কোনো কারণে। তো তাহলে তো জনগণ অসন্তুষ্ট থাকবেই। চিকিৎসকের গায়ে নেই ইউনিফর্ম, টয়লেটের দরজা গায়েব, রোগীদের রিপোর্ট পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সরকারি ওষুধ না পাওয়া, অপরিষ্কার অপরিচ্ছন্নতায় জর্জরিত হাসপাতালটির অব্যবস্থাপনায় শুধু নয়, এখানকার দায়িত্ব নিতে না পারা হাসপাতালটির কর্তৃপক্ষের উদাসীনতা, অবহেলায় প্রাণ চলে যায় চিকিৎসা নিতে আসা রোগীর। রাতে ভর্তি হওয়া এই রোগী পারেননি চিকিৎসা করাতে, পাননি চিকিৎসকের সঠিক পরামর্শ, যার পরিণতি ভোগ করতে হয় তাকে মেঝেতে শুয়ে মৃত্যুর কোলে ঢলে শেষ নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে। সিটি স্ক্যান বাইরে করার না, টেস্টগুলো হাসপাতালে করার কথা ছিল, কিন্তু টাকা আমাদের কাছে ছিল না। টাকা পয়সার সমস্যা ছিল, টাকা এখন পাঠানোর কথা ছিল সকালবেলা, মানে ওই রাত্রিরে বিকাশের দোকান খোলা পায় নাই, তা পাঠাইতে পারে না। তাই সকালে পাঠানোর কথা, কিন্তু সে ফজরের আগে মারা গেছে। এটা আসলে আমাদের দুঃখজনক যে আমরা তাহলে এটা বুঝছি না যে আমরা স্বাস্থ্যসেবা দিতে পাচ্ছি না। একটা অলীক ধারণা নিয়ে আমরা আছি যে স্বাস্থ্যসেবা দিচ্ছি, ওখানে হাসপাতাল আছে, ডাক্তার আছে, স্বাস্থ্যসেবা হচ্ছে। আসলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা হচ্ছে না। খুলনা মেডিকেল কলেজের পর খুলনা বিশেষায়িত হাসপাতালের পথে প্রেক্ষাপট। হাসপাতালটি গড়ে তোলা হয়েছে বিশেষ রোগীদের জন্য। ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ, প্রতিটি ফ্লোরে চোখ রেখেছে ক্যামেরা। কয়েকজন রোগীর স্বজন বসে আছেন একটি বেঞ্চে। ক্যামেরা দেখেই তাদের অভিযোগের তীর। যেন ধরেন যন্ত্রপাতির মেশিন, এক সময় এখন ভালো আছে, একটু পরে আবার খারাপ হয়ে যাচ্ছে, আবার ভালো আছে।
ডায়ালিসিস মেশিনের সামনে প্রেক্ষাপট। এই হাসপাতালে 28টি ডায়ালিসিস মেশিনের মধ্যে 10টি মেশিনই অকেজো হয়ে পড়ে আছে। শুধু তাই নয়, ভাস্কুলার রোগীর চিকিৎসা বলা চলে এখানে প্রায় বন্ধ। খোলা হয়নি এই বিভাগের দরজা, অন্ধকার করে রাখা হয়েছে ভাস্কুলার মেশিন, যেটাকে আমরা বলি পুস্ট, জোর করে ক্রয় করা। তো সেখানে অনেক কিছু যাচ্ছে যেটা হয়তো প্রয়োজন নাই, আবার যেটা প্রয়োজন আছে সেটা কিনে কোনো মাথা ব্যথা নাই। আবার যন্ত্রপাতি পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, এমনভাবে আমি জানি না কোন কারণে নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যে রক্ষণাবেক্ষণ, এগুলো যে মনিটরিং, এগুলো যদি এরকম অল্প সময়ের মধ্যে যদি নষ্ট হয়ে যায়, তাহলে যে আপনার স্বাস্থ্যমূলক ব্যবস্থাপনা, এগুলো কোনো কিছুই এখনও সৃষ্টি হয়নি। রোগী ও স্বজনদের ভিড় পুরো হাসপাতালে টিকিট কাউন্টার জুড়ে। কারো কারো জীবনে এরই মাঝে আর্তনাদ। খুলনার বিশেষায়িত এই হাসপাতালের সামনে। সংবিধানে রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা লাভ কি, তবে কখনোই বাস্তবায়ন হবে না? বাধা কোথায়? এখানে কিন্তু দুর্নীতির একটা বড় বিষয় আছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন ওই যে স্বাস্থ্য খাতের এই যন্ত্রপাতি কেনার সংক্রান্ত কিছু চক্র আছে, তাদের কিছুকে সাম্প্রতিক সময় দেখলাম গ্রেফতারও করা হয়েছে, যেটা একটা ভালো পদক্ষেপ অ্যাকচুয়ালি। দুর্নীতি, অনিয়ম আর গাফলতি আমাদের সরকারের স্বাস্থ্যসেবাকেই করেছে অসুস্থ। নানা রোগে জরাজীর্ণ এই স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসা করবে তবে কে? স্বাস্থ্যসেবা লাভ জনগণের মৌলিক অধিকার। রাষ্ট্রের নৈতিক দায়িত্ব জনগণকে এই অধিকার নিশ্চিত করা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের কোনো বিকল্প নেই। কিন্তু সরকারি হাসপাতালগুলো নিজেই যদি থাকে অসুস্থ, তাহলে জনগণকে সুস্থতা দিবে কি করে? জনগণের নিরাপত্তার জন্য স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। আর তার জন্য দূর করতে হবে সকল অনিয়ম এবং দুর্নীতি। হাসপাতালগুলোকে হতে হবে জনবান্ধব, আর সেই জন্য দরকার সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার। এই পর্বে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।